ফেসিবাদের প্রেতাত্মা যত জায়গায় থাকুন না কেন আর মাথা চারা দেওয়ার চেষ্টা করবেন না। এজন্যই বলি, আপনাদের হাতে যখন সব কিছুই ছিল তখনই পালিয়ে গিয়েছেন। এখন মনে রাখবেন, নড়াচড়া যত করবেন ততই বিপদে পড়বেন। কাজেই কোনো ফেসিবাদের প্রেতাত্মা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে চড়ে আবার কোনো কিছু করবেন, তাহলে বোকার স্বর্গে আছেন। গত 15.5 বছর বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারের কবলে থাকার কারণেই শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী নয়, শুধু বিরোধী দলের নেতা কর্মী নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ কার্যত ছিল বন্দী। এই স্বৈরাচারী ফেসিবাদের বিরুদ্ধে এদেশের মানুষ শুরু থেকেই লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিল। এই লড়াই সংগ্রামের পর গত জুলাই এবং আগস্টের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এমন গণ আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটা ছিল আইনজীবীদের আন্দোলন, এটা ছিল কৃষকদের আন্দোলন, এটা ছিল রাজনীতিবিদদের আন্দোলন, এটা ছিল রিক্সাওয়ালাদের আন্দোলন, এটা ছিল মায়েদের আন্দোলন, এটা ছিল বাপেদের আন্দোলন, এটা ছিল ছাত্রদের আন্দোলন, এটা ছাত্রীদের আন্দোলন। এক কথা, এটা ছিল গণ আন্দোলন। যে গণ আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট 15.5 বছরের ফেসিবাদী শাসনের অবসান হয়েছে। এই ফেসিবাদের শাসনের যিনি প্রবক্তা, স্বৈরাচারিণী ফেসিবাদী হাসিনা সরকার শুধু পদত্যাগ করেন নেই, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অথচ তিনি কয়েকদিন আগেই বলেছিলেন ব্যাংসায় যে হাসিনা পালায় না, পালাইছে না। দাম্ভিকতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। একসময় আপনারা শুনেছেন একজন পুলিশ কর্মকর্তা, উনি বলছিলেন, টেলিভিশনে এসে বলছিলেন, জামাত শিবিরকে মাটির নিচ থেকে হইলেও খুঁড়ে বের করবেন উনি। উনি হান কোথায়? মানুষের সামনে আসার ক্ষমতা তার আছে? আগেই পালাইছে, শেখ হাসিনার আগেই পালাইছে। আমরা তখন জেলে 28শে অক্টোবর, সেই দিনও একজন পুলিশ কর্মকর্তা উনি ব্যাখ্যা দিচ্ছেন যে জামাত স্বাধীনতা বিরোধী অমক তমক যুদ্ধ অপরাধী, তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি এটা নাকি? উনি এখন কোথায়? উনি এখন নাই, উনি পালাইছেন, হয় ভারতে গেছেন অথবা অন্য কারোর আশ্রয়ে আছেন। এই জন্য কোনো জিনিসই দাম্ভিকতাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্মানিত আইনজীবী ভাই এবং বন্ধুগণ, এই আন্দোলনে আইনজীবীরাও ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তার কারণ গোটা জাতি নির্যাতিত ছিল, সেই নির্যাতনের অংশ হিসাবে আইনজীবীরাও নির্যাতিত ছিলেন। আমার ধারণা এই সরকারের আমলে যত আইনজীবী গ্রেপ্তার হয়েছেন, এত আইনজীবী অতীতের কোনো সরকারের আমলে গ্রেপ্তার হয়নি। বিচার ব্যবস্থাকে যেভাবে তছনছ করে দেওয়া হয়েছে, অতীতের কোনো সরকারের আমলেই এই কাজ করা হয় নাই। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বারবার জেলে গিয়েছি, আমরা প্রত্যক্ষ করেছি বিচারপতিদের অবস্থা। আইনজীবীরা ফাইট করার চেষ্টা করেছেন, আবার এক শ্রেণীর আইনজীবী এই ফেসিবাদকে সহযোগিতা করেছেন, এরকমও ছিল। এই ফেসিবাদ প্রতিষ্ঠার জন্য তদানীন্তন ডামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেসিবাদকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। তিনি যদি কেয়ারটেকার সরকারের এই বিল বাতিল না করতেন, তাহলে শেখ হাসিনার পক্ষে একবারের বেশি ক্ষমতায় থাকা সম্ভব হতো না। তাহলে যদি হাসিনা পালায় যায়, তাহলে তারও কিছু শাস্তি হওয়া উচিত। কি বলেন আপনারা? তার শাস্তি হওয়া উচিত না? যার এই এক খোসার কারণে এই কেয়ারটেকার বিল অনেক রক্তের বিনিময়ে সংবিধানে সংযোজন করা হয়েছিল, সেই এক খোসার বিনিময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বাতিল করার কারণেই দলীয় সরকারের অধীনে নির্বাচন যেভাবে হয়েছে, কোনো নির্বাচনী মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ পায় না। ফেসিবাদের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই বৈষম্য থেকে মুক্ত করতে হলে কালোজয়ী আদর্শ, বিশ্বজয়ী আদর্শ,
ইসলামী আদর্শের ভিত্তিতেই একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই কেবল বৈষম্য দূর করা যাবে সকল জায়গা থেকে, আদারওয়াইজ সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে পুরুষ তার অধিকার নিশ্চিত করতে পারবেন, নারীরা তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন, মুসলমান তার অধিকার নিশ্চিত করতে পারবেন, অমুসলিমরাও তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন। সে আদর্শ হলো ইসলাম। ইসলাম ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো গোষ্ঠীর নয়, ইসলাম শুধু মুসলমানের নয়, ইসলাম গোটা বিশ্ব মানবতার আদর্শ। ইসলাম যে আদর্শ নিয়ে এসেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি যে আদর্শ এনেছেন ইসলাম, এটাও পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শ যে কেতাবে নাজিল করা হয়েছে আল কোরআন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব। সুতরাং আমাদের কাছে আছে শ্রেষ্ঠ কেতাব, আমাদের কাছে আছে শ্রেষ্ঠ নবী, আমাদের কাছে আছে শ্রেষ্ঠ নেতা, আমাদের কাছে আছে শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শের ভিত্তিতে যদি একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে সেই সমাজ ব্যবস্থাই কেবল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হতে পারে, সেই সমাজ ব্যবস্থাই কেবল দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা হতে পারে। কাজেই আমরা যদি সেই সমাজ ব্যবস্থা চাই, তাহলে আমাদেরকে ওই আদর্শের দিকেই ফিরে আসতে হবে, ওই আদর্শকেই ধারণ করতে হবে, ওই আদর্শকেই লালন করতে হবে, যে আদর্শ মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দেবে, যে আদর্শ বৈষম্য দূর করে দেবে, যে আদর্শ প্রত্যেকটি নাগরিকের অধিকার, মৌলিক অধিকার নিশ্চিত করবে। ইনশাআল্লাহ আমরা সেই জন্যই লড়াই করে যাচ্ছি, সেজন্যই আমাদের লড়াই, সেজন্যই আমাদের সংগ্রাম। যতদিন পর্যন্ত সেই সমাজ ব্যবস্থা বাংলাদেশের 56,000 বর্গমাইলে কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, আর যেন কোনো ফেসিবাদ এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ফেসিবাদের প্রেতাত্মা যত জায়গায় থাকুন না কেন, আর মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবেন না। এজন্যই বলি, আপনাদের হাতে যখন সব কিছুই ছিল তখনই পালিয়ে গিয়েছেন। এখন মনে রাখবেন, নড়াচড়া যত করবেন ততই বিপদে পড়বেন। কাজেই কোনো ফেসিবাদের প্রেতাত্মা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে চড়ে আবার কোনো কিছু করবেন, তাহলে বোকার স্বর্গে আছেন। কাজেই আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যাপারে নজর রাখবেন এবং দেশটাকে আগামী দিনে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে আগামী দিনে অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা যে সংস্কারের কাজ হাতে নিয়েছেন তা করেন। তবে এটা বেশি দিন সময় নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচিত সরকারের হাতে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে।